সুপ্রিয় দর্শক, অনলাইন অনলাইন নিউজ পোর্টাল ptvnewsbd.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমাদের নিয়মিত আয়োজন সমৃদ্ধির পথে বাংলাদেশ শীর্ষক আজকের আলোচ্য বিষয় নৌ দুর্ঘটনা রোধে চাই দক্ষ মাস্টার ড্রাইভার। এই অনুষ্ঠানটি আমরা গত 24শে আগস্ট আয়োজন করেছিলাম, কিন্তু ইন্টারনেট সংযোগে নানা ত্রুটির কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের অনুষ্ঠানটি দর্শকরা ভালো মতো শুনতে পাননি। সম্মানিত অতিথিরা অনেক মূল্যবান কথা বললেও তারা আংশিক শুনেছেন, যে কারণে পরবর্তীতে বিভিন্ন কর্নার থেকে বারবার অনুরোধ এসেছে অনুষ্ঠানটি পুনঃ আয়োজনের জন্য। সম্মানিত দর্শকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে একই অনুষ্ঠান এবং অতিথি অপরিবর্তিত রেখে আমরা আজ আবার আয়োজন করেছি। আমাদের সেই পুরনো কথা, নৌ দুর্ঘটনা রোধে চাই দক্ষ মাস্টার ও ড্রাইভার। আলোচনার জন্য আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের মহাসচিব চৌধুরী আশিকুল আলম এবং উন্নয়নধারা ট্রাস্টের সদস্য সচিব আমিনুর রসুল বাবুল। আমাদের সঙ্গে আরো একজন যুক্ত হবেন বলে আমরা আশা করছি, সময়ের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি জনাব রফিকুল ইসলাম সবুজ। আমি মূল আলোচনায় যাচ্ছি। যেহেতু নৌ দুর্ঘটনা রোধে চালক অর্থাৎ মাস্টার এবং ড্রাইভারদের দক্ষতার প্রসঙ্গটি আজকে আমাদের আলোচ্য বিষয়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক নৌ সংস্থা IMO তাদের একটি পর্যবেক্ষণে বলেছে যে বাংলাদেশে সংঘটিত নৌ দুর্ঘটনার 85%ই মনুষ্য সৃষ্ট, অর্থাৎ মানুষের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকে। এখানে তারা মনুষ্য সৃষ্ট বলতে, মানুষ বলতে বোঝাতে চেয়েছে নৌযানের চালক যারা, মাস্টার ড্রাইভার, একই সঙ্গে নৌযান যারা নির্মাণ করেন, নির্মাণের সঙ্গে জড়িত, নৌযানের যারা ফিটনেস পরীক্ষা করেন, যারা রেজিস্ট্রেশন দেন, যারা নকশা প্রণয়ন করেন, অর্থাৎ এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে বোঝাতে চেয়েছেন তারা। তো তাদের পর্যবেক্ষণটা মূলত আমাদের সমুদ্রগামী জাহাজ চলাচল ব্যবস্থার উপরেই। তবে তাদের এই পর্যবেক্ষণের সঙ্গে আমাদের অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যবস্থারও যথেষ্ট সামঞ্জস্য রয়েছে। অনেক দুর্ঘটনা পরে দেখেছি যে তদন্ত প্রতিবেদনে মাস্টার ড্রাইভারদের দায়ী করা হয়েছে। তবে একথাও ঠিক যে সব দুর্ঘটনার জন্যই মাস্টার ড্রাইভার দায়ী নয়। দুর্ঘটনার অনেকগুলো কারণ থাকে, প্রাকৃতিক দুর্যোগ, নৌযানের নকশা বহির্ভূতভাবে নির্মাণ, অতিরিক্ত যাত্রী বা পণ্য বোঝাই, আবহাওয়া সতর্ক সংকেত না মানা, মালিক পক্ষের চাপে মাস্টার বা ড্রাইভার তারা নৌযান হয়তো প্রতিকূল পরিবেশে চালাতে বাধ্য হন। সব মিলিয়ে নানা সময় নানা ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়া আমাদের নৌপথের একটি বিষয় থাকে, নৌপথে নাব্যতা সংকট, এর পাশাপাশি অনেক সময় নৌপথ নানা কারণে নিরাপদ থাকে না। সে বিষয়গুলোই অতিথিদের আলোচনার মধ্য দিয়ে ফুটে আসবে। যেহেতু আমাদের সঙ্গে আলোচনা করার জন্য অতিথি হিসেবে যুক্ত হয়েছেন এই মাস্টার এবং চালকদের যিনি নেতৃত্ব দিয়ে থাকেন, অর্থাৎ বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের মহাসচিব চৌধুরী আশিকুল আলম, আমি ওনাকে দিয়েই বক্তব্যটা শুরু করতে চাচ্ছি। চৌধুরী আশিকুল আলম। ধন্যবাদ আশিস দা। আসলে আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে নৌপথের দুর্ঘটনা। নৌপথের দুর্ঘটনার জন্য দক্ষ মাস্টার ড্রাইভার প্রয়োজন। নিশ্চয়ই যে কোনো ব্যবস্থাপনার সার্বিক সাফল্য নির্ভর করে তার সাথে যুক্ত জনশক্তি। সেই জনশক্তি দক্ষতাটা অবশ্য অনস্বীকার্য যে তাদের দক্ষতার একটা অন্যতম প্রয়োজনীয় বিষয় যে কোনো অপারেশনকে সাকসেসফুল করতে গেলে। নৌযান একটা ব্যবস্থা, নৌ ব্যবস্থাপনার একটা দীর্ঘ ইতিহাস আছে। আমরা কখনোই অতীত ঐতিহ্য
অস্বীকার যেমন করতে পারবো না, তেমনি বাস্তবতার আলোকে তাকে সমৃদ্ধ করার যে দায়িত্ব, সেই দায় বা দায়িত্ব থেকে আমরা দূরে থাকতে পারবো। আমাদের দেশে আসলে প্রতিদিন যদিও প্রাকৃতিক বিপর্যয়, বিশেষত মনুষ্য সৃষ্ট কারণে যে বিপর্যয়, সেই বিপর্যয়ের কারণে নৌপথ সংকুচিত হলেও নৌ ব্যবস্থাপনায় অর্থাৎ নৌযানের যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাইছে। আধুনিকতার দিক দিয়েও অনেক আধুনিক নৌযানের সৃষ্টি হয়েছে, ছোট নৌযান থেকে অনেক বড় বড় নৌযানের সৃষ্টি হয়েছে, এবং একটা মাল্টি মোডের অর্থাৎ নৌ ট্রান্সপোর্টের একটা মাল্টি মোড অফ ট্রান্সপোর্ট ব্যবস্থা কিন্তু চালু হয়েছে। একই প্রকৃতির পণ্য পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরির নৌযান আছে, তৈল পরিবহনের ক্ষেত্রে আছে, যাত্রী পরিবহনের ক্ষেত্রেও আছে। এইটার সাথে সাইমেলটেনিয়াসলি এই যে শিল্পের অগ্রসরতার সাথে সাথে ব্যবস্থাপনার যে অগ্রসরতা, তার যে সমন্বয়, সে সমন্বয়ের ঘাটতি বা দুর্বলতা, এটা কিন্তু আমরা পরিলক্ষিত হয় আমাদের সামনে, যেটা অব্যাহতভাবে আমরা সামনে আনার চেষ্টা করে আসছি। বিশেষত নৌযান শ্রমিক ফেডারেশন, নৌযান শ্রমিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন, যে শ্রমিক শ্রেণীবোধী জাগ্রত সংগঠন হলেও সে কিন্তু শিল্পের অগ্রসরতার স্বার্থে, শিল্পের শৃঙ্খলার স্বার্থে, শিল্প ব্যবস্থাপনার উন্নয়নের স্বার্থে, নৌ ব্যবস্থাপনার উন্নয়নের স্বার্থে প্রতিটা মুহূর্তে প্রতিনিয়তই তার দাবি উত্থাপন করে। নিজের প্রাণের দাবি, বেঁচে থাকার তাগিদের দাবির পাশাপাশি শিল্পের এইসব দাবি গুলাকে সামনে নিয়ে আসে। তার মধ্যে পরীক্ষা পদ্ধতির একটা বিষয় আছে, মাস্টার র্যাবের দক্ষতা অর্জনের জন্য ট্রেনিং, অন জব ট্রেনিং এর প্রশ্ন আছে। আবার ঠিক আমরা যেটা বলি মানে ডিপিটিসির মতো কোর্স সম্পন্ন করা ইনল্যান্ড নেভিগেশনের জন্য যেটা আছে, সেই ব্যবস্থাপনার সৃষ্টি এবং উন্নয়নের জন্য নৌযান শ্রমিকদের ভূমিকা কিন্তু অস্বীকার করার ব্যাপার। বাংলাদেশে এখন অনেকগুলা ডিপিটিসি সেন্টার চালু হয়েছে, সবগুলার মান হয়তো সমপর্যায়ের নাই, কিন্তু নারায়ণগঞ্জের যে ডিপিসি ট্রেনিং সেন্টার, যেটা বিআইডব্লিউটি এর অধীনে চলে, এবং আর একটা আছে ট্রেনিং সেন্টার নারায়ণগঞ্জে, যেটা মিনিস্ট্রি অফ লেবারের অধীনে চলে। এই যে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, আমরা হয়তো প্রতাপউদ্দিন আহমেদের নাম শুনে থাকবো। বাংলাদেশের নৌযান শিল্প তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে শুরু করে, অবিভক্ত ভারত থেকে শুরু করে বাংলাদেশে, উনি 98 সালে মারা গেছেন, তার আগ পর্যন্ত তার একটা ধারাবাহিক ভূমিকা এই সেক্টরে। আজকের যে বিআইডব্লিউটিএ, আজকের যে ডিজি শিপিং আমরা দেখতেছি, সেই বিআইডব্লিউটিএ ডিজি শিপিং এর সার্বিক উন্নয়নের ক্ষেত্রেও তার ভূমিকা ছিল। এবং এই যে ট্রেনিং ইনস্টিটিউটের প্রয়োজনীয়তা, একসময় ফেডারেশনের পক্ষ থেকে টাকা দিয়ে কর্মীদেরকে ট্রেনিং এ পাঠানো হতো, জাহাজের যারা সুকানি রিজার, এদেরকে ট্রেনিং এ পাঠানো হতো যে যাতে তারা ওই ট্রেনিং ইনস্টিটিউট থেকে শিক্ষা, অর্থাৎ সাবসিডি দিত সংগঠন। এইভাবে কিন্তু উদ্যোগ সৃষ্টি করা হয়। আবার আইএলওর কাছ থেকে ফান্ড নিয়ে এই সমস্ত ইনস্টিটিউশন তৈরি করার ব্যাপারে শ্রমিক নেতা হিসাবে নৌযান শিল্পের সাথে তিনি একদিকে জাতীয় নেতাও ছিলেন শ্রমিক আন্দোলনের, ফলে তার সেই মানে তিনি জাতীয় নেতা থাকলেও সবাই তাকে নৌযান শ্রমিকদের নেতা হিসাবে চিনত, এবং তিনি সেক্ষেত্রে অবিরাম ধারাবাহিকভাবে তার প্রচেষ্টা অব্যাহত ছিল। এবং বাংলাদেশের ট্রেড ইউনিয়ন মুভমেন্টকে, এই পরিবহন ব্যবস্থার ট্রেড ইউনিয়ন মুভমেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতি নিয়ে আসার ক্ষেত্রে তার অবদান ছিল, যার ধারাবাহিকতা আমরা এখনো অনুসরণ করে চলি। তো এই যে নৌ দুর্ঘটনা, এই দুর্ঘটনা প্রতিরোধের বিষয়ে আমরা সবসময় কিন্তু সোচ্চার। এই সোচ্চার থাকার পরেও আসলে দুর্ঘটনা যখন সংঘটিত হয় নৌ ব্যবস্থাপনায়, আসলে বিশেষত যাত্রী পরিবহনের ক্ষেত্রে, তখন অনেক, প্রতিদিনই দুর্ঘটনা হয় তা না, কিন্তু যখন হয় তখন একটা ক্যাপসাইজ, জাহাজ একটা বিধ্বস্ত হইলে পারে তাতে একই সাথে অনেকজন মানুষের শরীর সমাধি ঘটে। এই দুর্ঘটনার ভিতর দিয়ে অনেক মাস্টারের, অনেক নাবিকেরও প্রাণ গেছে, প্রাকৃতিক দুর্যোগে জাহাজ চালাতে যে অনেকের নাবিকের প্রাণ গেছে। অনেক অনেক ধরনের ঘটনা কিন্তু আছে, যে ঘটনাগুলা আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরাও পারি না সেভাবে স্বীকৃতি দিয়ে সামনে নিয়ে আসতে, আবার কোনোভাবেই রাষ্ট্রীয় উদ্যোগের ব্যবস্থাপনাটাও সেভাবে অগ্রসর হয়।
প্রায় নিভৃতে নীরবে মানুষের সেবা, তাদের ত্যাগ, তাদের জীবনদান, এগুলো কিন্তু থেকেই যাচ্ছে। সমৃদ্ধির চাকাটা কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে। তো আমি আজকে গেছিলাম ধরেন ডিজি শিপিং এ। আমার একটা জিনিস ভালো লাগলো যে ডিসিপ্লিন মেনটেন করার জন্য করোনা পরিস্থিতিতে রেস্ট্রিকশন, এই রেস্ট্রিকশন এমন যে আউটসোর্সিং এর মাধ্যমে কর্মী নিয়োগ করছে, সে বলতেছে আপনি কার কাছে যাবেন, তার কাছে ফোন করে শোনেন যে তিনি অনুমতি দিলে আপনি যেতে পারবেন। আমি দুর্ভাগ্যক্রমে ওই সময় ফোন করে ওই সাইডে ডিজি ডিজি যে সাইডে বসেন ওই সাইডে কাউকে আর পেলাম না। না পাওয়ার পরে আমি কিন্তু চলে আসলাম, আমি কোনো ডিসিপ্লিন ব্রেক করলাম না। পরবর্তীকালে যারা আমার ফোন পাইছিলেন মিটিং টিটিং বা অন্যান্য বাইরে ছিলেন, তারা আমাকে ফোন ব্যাক করেছে যে কি ব্যাপার। আমি বললাম যে ব্যাপার তো এতটুকুই যে আমি গেছিলাম, কিন্তু আপনাদের শৃঙ্খলার কারণে হয়তো আমি আর আপনাদের সাথে দেখা করতে পারলাম না। এটা ঠিক আছে, কিন্তু আবার অন্যদিকে বিষয়টা যেটা আসতেছে, এটা তো সার্ভিস ওরিয়েন্টেড সেক্টর। শত শত মানুষ যায়, তার সমস্যা নেই, ওখানে পরীক্ষা চলে, সার্টিফিকেট নেওয়া, সার্ভে, রেজিস্ট্রেশন, নানাবিধ কাজে যায়। কারণ কয়জন লোকের পরিচিত জন আছে ওখানে যে সে যে তার সাথে কন্ট্যাক্ট করে তারপরে ঢুকতে পারবে। এই যে এই যে গ্যাপটা ব্যবস্থাপনার ক্ষেত্রে, এই যে গ্যাপটা, আমি এখন সমালোচনার জন্য বলছি না, কিন্তু আমি নিজেই মেনে নিয়ে এখান থেকে চলে আসছি, এই জন্য আমি সমালোচনা করছি। এই ডিসিপ্লিনটা ভালো, কিন্তু ডিসিপ্লিনটা এমন হওয়া উচিত না যা আসলে ডিসিপ্লিনের নামে মানুষকে ব্যাঘাত সৃষ্টি করে। যাকে আমি অন্য আলোচনায় চলে যাব না, মূল বিষয় হচ্ছে দুর্ঘটনা। দুর্ঘটনা প্রতিরোধের উৎসাহ, আগ্রহ দেশবাসীর যেমন আছে, সুধী সমাজের যেমন আছে, তেমনি আমরা যারা নৌযানের শ্রমিক আমাদেরও নিশ্চয়ই আছে। কারণ দুর্ঘটনায় পতিত হলে আমাদের জীবনও বিপন্ন হয়। আর এই যে প্রাকৃতিক দুর্যোগের ভিতরে দুর্ঘটনা দুইটা পর্যায়ে, একটা পর্যায়ে প্রায়শই আলোচনা হয়, সেটা যাত্রী পরিবহনের দুর্ঘটনা। কিন্তু নীরবে নিভৃতে অন্য পরিবহনের দুর্ঘটনা ঘটতেছে, সেখানে নাবিক মারা যাচ্ছে, জাহাজ ডুবে যাচ্ছে, চ্যানেল ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম অনেক ঘটনা কিন্তু বাংলাদেশে সংঘটিত হচ্ছে। এই সংগঠিত ঘটনার এবং সাম্প্রতিককালে আমপানের সময়ে বা আমপানের আগে দিয়ে বান বলে, বানের সময় বাংলাদেশ থেকে ভারতগামী যে জাহাজ ছিল, সেগুলোর অনেকগুলো জাহাজ কিন্তু ভারতে ডুবে গেছে। সেখানকার নাবিকরা হয়তো মৃত্যুবরণ করেনি, কিন্তু তারা একটা আনসার্টেন লাইফে এখনো পর্যন্ত অনেকে কোয়ারেন্টাইনে বা কোয়ারেন্টাইন থেকে সেভ হইলেও কোনো জায়গায় একটা বাসায় হয়তো ভাড়াতে তাদেরকে রাখা হয়েছে। এখন যেহেতু তাদের ওখানে পারমিশন নেয়, তারা ওই ঘরের থেকে বাইরে যেতেও পারে না। এরকম পরিবেশের ভিতর দিয়ে কিন্তু নৌশিল্পটা অগ্রসর হইতেছে। আমরা প্রথম দিকে দেখছি নৌযান যখন গড়ে ওঠে, তখন সমস্যা হচ্ছে একটাই, যে আমরা জানি নেভিগেশনকে বলে রয়্যাল নেভি। রয়্যাল নেভি মিনস হচ্ছে যে লুক্রেটিভ জব, অর্থাৎ তার এই চাকরিতে যে যাবে সে সম্মানের দিক দিয়ে যেমন সম্মানিত হবে, তেমনি আর্থিক দিক দিয়ে সে সচ্ছল হবে। কিন্তু হে মোর দুর্ভাগা দেশ, আমাদের দেশে শিল্প চকচকে হইতেছে, আধুনিক হইতেছে, 2 তলা 3 তলা 4 তলা 5 তলা লঞ্চ হইতেছে, কার্গো শিপও আধুনিক হইতেছে, কিন্তু শ্রমিকদের মজুরি নির্ধারণ করার ব্যাপারে, তাদের ভাতা নির্ধারণ করার ব্যাপারে যে তিমির সেই তিমিরে রয়ে গেছে। ফলে দক্ষতা মানুষ অর্জন করার চেষ্টা করে কখন 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 মানুষ বিনিয়োগ করে, যখন সেখান থেকে রিটার্ন পাবে। আমরা প্রায়শই শ্রমিকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি যে আমরা যে পেশাটা নিচ্ছি এটা সেবামূলক পেশা, আমার পেটে কি পড়লো না পড়লো তার চেয়ে বড় হচ্ছে যে আমি দায়িত্ব নিছি কিসের, সম্পদের, আমি দায়িত্ব নিচ্ছি মানুষের জীবনে। তো আমি এই যে দায়িত্বটা আমি নিচ্ছি, এই দায়িত্বটা আমাকে প্রতিপালন করতেই হবে, এটা আমরা মোটিভেট করি। কিন্তু বাস্তব হচ্ছে নির্মম, যে ব্রিজে থেকে সে যদি অস্থিরতার ভিতরেই থাকে যে এই চাকরি তার ফ্যামিলিকে সেটেল করতে পারবে কিনা, এই যে অস্থিরতা, এই অস্থিরতাকে অস্বীকার করার কোনো উপায় নাই। এই অস্থিরতাকে দূর করার জন্য শিল্পের যে উদ্যোগ বা আমাদের সার্কামস্টেন্স, যে পরিবেশে আমরা বাস করি, রাষ্ট্র বলেন, তার বিভিন্ন ইপেস বলেন, সেগুলাকে এটাকে রিকগনাইজ করে যে সার্ভ করবে, সেই জায়গাটা খুব কঠিন। ফলে প্রতিনিয়তই তাদেরকে একদিকে যেমন নদীতে যুদ্ধ করতে হয়, তেমনি তার জীবনের তাগিদেও মজুরি নির্ধারণ করার জন্য তাকে লড়াই সংগ্রাম যুদ্ধ করে অগ্রসর হতে হয়, কেস মামলা মোকাবেলা করে। তো আমরা নৌ দুর্ঘটনা রোধের ক্ষেত্রে আমরা একটা জিনিস যদি মেনটেন করি, আসলে অনেকগুলো কারণ আছে নৌ দুর্ঘটনার, তার মধ্যে একটা এবং অন্যতম কারণ হচ্ছে দক্ষতা। সেই দক্ষতার ক্ষেত্রে দুইটা পার্ট আছে। খালি যে লোকটা লেখাপড়া আক্ষরিক জ্ঞান শিখছে, তার যে তত্ত্বীয় জ্ঞান হয়, সেই জ্ঞানের ভিতর দিয়ে সে এই পরিবহন ব্যবস্থার জন্য দক্ষ হয়ে ওঠে, এটা কিন্তু ইম্যাটেরিয়াল, এটা ঠিক না। আবার যার বাস্তব অভিজ্ঞতা খালি সে কাজ করে করে শিখতেছে, তার যদি থিওরিটিক্যাল নলেজ না থাকে, তাহলে অনেক বিষয় আছে যে বিষয়গুলো সে
অনেক মার্কিং আছে সে বুঝবে না, অনেক ডিরেকশন সে বুঝবে না, অনেক জিনিসের অপারেশন সে বুঝবে না। ফলে এর একটা কিন্তু গ্যাপ তৈরি হয়। শিল্প আধুনিকতার সাথে দক্ষতা উন্নয়ন কিন্তু সাইমেলটেনিয়াসলি অগ্রসর হতে হয়। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি, আমি অনেক ফাইট করছি বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন সেমিনারে, যে আসলে কারিকুলাম ডেভেলপমেন্টের একটা প্রসেস চলতেছে। কিরকম কারিকুলাম ডেভেলপমেন্ট? যে আমাদের জেনারেল এডুকেশনের সাথে টেকনিক্যাল এডুকেশন। আমি এই প্রসঙ্গে চৌধুরী আশিক আলম, আমি এই বিষয় সম্পর্কে আপনার কাছ থেকে পরে শুনবো। আমি আসছি জনাব আমিনুর রসুল বাবুলের কাছে। জনাব আমিনুর রসুল বাবুল, আমাদের দেশের বিশেষজ্ঞরা দুর্ঘটনা প্রসঙ্গে বলে থাকেন যে দক্ষ চালক অর্থাৎ মাস্টার এবং ড্রাইভার তৈরির ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হয়, সমকালীন বাস্তবতায় এই প্রক্রিয়ায় মাস্টার ড্রাইভার তৈরি করলে তারা যথাযথভাবে দক্ষতা অর্জনের সক্ষম হন না। অর্থাৎ নামমাত্র নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের উপর ভিত্তি করে তাদেরকে লিখিত পরীক্ষা উত্তীর্ণ করা হয়, পরবর্তীতে একই দিনে তাদের মৌখিক পরীক্ষায় ডেকে তাদেরকে যাদেরকে সম্ভব উত্তীর্ণ করে পরবর্তীতে সনদ দেওয়া হয়। এই প্রক্রিয়ায় দক্ষ মাস্টার ড্রাইভার নাকি তৈরি হয় না, অনেক বিশেষজ্ঞ বলে থাকেন। তো এই প্রসঙ্গে আপনার দীর্ঘদিনের পর্যবেক্ষণ উপস্থাপন করুন জনাব আমিনুর রসুল। ধন্যবাদ আশিক এবং আশিক ভাই। আমি শুরুতেই একটু অন্যভাবে আলাপটা শুরু করতে চাই। আমাদের প্রাচীনকাল থেকে আছে নৌপথ আমরা ব্যবহার করে আসছি, এবং এই নৌপথের ব্যবহারের প্রাচীনকালের যেই ভাবে আমরা পরিচালিত করতাম, কালের বিবর্তনে আসলে আমাদের এখন নৌযান আধুনিকায়ন হয়েছে, আমরা যান্ত্রিক যুগে থেকে চলে আসছি, এবং যান্ত্রিক যুগে চালাতে গিয়ে আমাদের প্রাচীন এবং বর্তমান কলা কৌশলের দিক দিয়ে অনেক পরিবর্তন হয়েছে। এক সময় দেখতে দেখতে শিখা এবং পরিচালিত করতে শিখা থেকে নৌযান পরিচালিত হতো। এখন যেহেতু আমরা যান্ত্রিক যুগে চলে গেছি, কলা কৌশলের পরিবর্তন হয়েছে, আমাদেরকে নানা বিষয়ে অভিজ্ঞতা এবং সেই সাথে জ্ঞানের ভান্ডার তৈরি করতে হয়েছে। এখন যেই বিষয়গুলিকে নিয়ে আমাদেরকে ভাবনা চিন্তার মধ্যে ফেলে দিয়েছে, সেটা একটা ছোট্ট উদাহরণ দেব। সমসাময়িক আমাদের বুড়িগঙ্গাতে গত মাসে যে দুর্ঘটনাটা ঘটে, এটার কারণ কি উদ্ঘাটন হয়েছে এখনো লোকসম্মুখে না আসলেও, আমরা এখনো জানতে না পারলে, কিন্তু আমাদের অবজারভেশন আমরা দেখেছি যে সেখানকার জাহাজটা পিছনের দিকে এসে ভাটি অঞ্চল থেকে যে লঞ্চটা আগাচ্ছিল তাকে ধাক্কা দিয়ে ডুবিয়ে ফেলেছে। এখন এখানে বিধিমালার কথাটা আসতে হয়। মানে যিনি পরিচালিত করছেন, আমাদের আইন কি বলে? আইন বলে ঘাটে যদি কোনো জাহাজ থাকে তাহলে সে জাহাজ প্রথম তার পর্যবেক্ষণ থাকতে হবে। সে পর্যবেক্ষণটা কি? তার ভাটি কিংবা উজান থেকে কোনো জাহাজ যদি আসে, আগে তাকে যেতে দিতে হবে, তারপরে সে তার ঘাট থেকে পরিচালিত করবে। কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে, যিনি এই জাহাজটি পরিচালিত করেছেন তার দুজনেরই, যে জাহাজটা ডুবে গেছে সেটা এবং যে জাহাজটা ধাক্কা দিয়েছে, দুজনেরই যে সারেং ছিলেন, এবং এই সারেংটার এই বিধিমেলা সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা ছিল না। তারা যেটা করেছে, তারা মনে করেছেন নিজের মতো করে পরিচালিত করবেন। হতে পারে উনি খুব দক্ষ সারেং, কিন্তু বিধিমালা অনুপাতে জাহাজটাতে পরিচালিত করতে গেলে কোনো দুর্ঘটনা ঘটবে না, সেই অজ্ঞতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এখন এই কারণে আমরা বলে থাকি যে বাংলাদেশে এবং সারা পৃথিবীতে এখন নৌযান পরিচালনের প্রেক্ষিত পরিবর্তন হয়েছে, এবং প্রেক্ষিতের মধ্যে দক্ষতা, অভিজ্ঞতা এবং জ্ঞানের একটা সমন্বয় খুব প্রয়োজন। এবং সেই সমন্বয়ের কারণেই কিন্তু আমরা যতভাবেই বলি না কেন, বাংলাদেশের এখন আভ্যন্তরীণ জাহাজ চলাচলের যে বিধিমালা 1976, যেটাকে 2001 সালের অধ্যাদেশ দিয়ে চলে, সেই অধ্যাদেশ দিয়েই কিন্তু আমাদের এখন পরিচালিত হচ্ছে। আমরা চাই আমাদের স্বাধীন দেশে একটি নিজস্ব নীতিমালা তৈরি হোক, সে কথাটা অনেকদিন থেকে বলছি, এখনো বলবো, ভবিষ্যতেও বলবো। এই বিধিমালা অনুপাতে আমাদের যে
শ্রমিক পরিচালিত যে জাহাজগুলি পরিচালিত হবে সেই জায়গাগুলিতে আমাদের যারা পরিচালিত করবে, ড্রাইভার, সারেং, ইঞ্জিন, এই সমস্ত লোকগুলিকে পরিচালিত করতে গেলে তার অবশ্যই দক্ষতা থাকতে হবে, যে কথাটা বিধিমালাতে বলা আছে। বিধিমালাতে বলা আছে তার একটি নিয়ম মাফিক পরীক্ষা এবং দীর্ঘ অভিজ্ঞতাকে দিয়ে তাকে নিয়োগপত্র নিতে হবে, এবং সেই পরীক্ষা পদ্ধতি নিয়ে নানান জটিলতা আছে। পরীক্ষা পদ্ধতি যেই পদ্ধতিতে এখন পরিচালিত হয়, এই পদ্ধতিতে আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি, এবং সেই প্রশ্নের সম্মুখীনগুলি কি? যেদিন পরীক্ষা রীতি লিখিত পরীক্ষা হবে সেদিন ভাইবা হবে। এখন লিখিত পরীক্ষার জন্য কিছু যোগ্যতা এবং অভিজ্ঞতার আলোকে যারা পরীক্ষা দেবেন, শ্রেণীবিন্যাস যে এবং জাহাজের যে শ্রেণীবিন্যাস আছে, সেই শ্রেণীবিন্যাস অনুপাতে যে প্রশ্নমালা তৈরি হবে, সেই প্রশ্নমালার যেই তৈরি করার যে নিয়ম কানুন, এটা এখন প্রশ্নের সামগ্রী, প্রশ্নটাই প্রশ্ন সামগ্রী হয়ে গেছে এবং পরীক্ষাটা হয়ে গেছে প্রশ্নের মধ্যে। এটার কারণ কি? কারণটা হলো যেই ব্যক্তিটার আমি পরীক্ষা নেব সে তার জ্ঞান লব্ধ দিয়ে হয়তো সে অনেক কিছু বলতে পারবে, কিন্তু আধুনিক যে কলাকৌশল যে বিষয়গুলি আছে, আধুনিক যে পরিচালিত যে বিষয়গুলি আছে, সেগুলিকে ঝালাই যদি আমরা করতে না পারি, তাহলে একটু আগে যে উদাহরণ দিলাম এই ধরনের ঘটনাগুলি ঘটে। এবং বিশ্বব্যাংকের যে রিপোর্ট যে 85% দুর্ঘটনা যে ঘটে থাকে, সেটা দায়ভার কিন্তু শেষ পর্যন্ত উঠে যায় আমাদের এই যারা জাহাজ পরিচালনা করেন তাদের উপরে। কিন্তু সঠিক অর্থে যেটা জিনিস, সেটা হলো আমরা যদি ড্রাইভার এবং নাবিকদের যদি সঠিকভাবে লিখিত পরীক্ষা এবং পাশের যে নিয়ম কানুনগুলি আছে সেগুলি মানতে পারতাম, তাহলে হয়তো আমাদের এই ধরনের ঘটনাগুলি ঘটতো না। এটা ঠিক যে দুর্ঘটনার প্রেক্ষিত পরিবর্তন হচ্ছে, দুর্ঘটনা এখন অনেক কম হয়। সেটা দুর্ঘটনা নানান কারণে বিবিধের মধ্যে যে যান্ত্রিক যেই নৌযানগুলি আমরা না কাচ্ছি, একসময় এগুলি ফিটনেস সার্টিফিকেট ছিল না, নানানভাবে অনিয়মের মধ্যে এগুলি আসতো। এখন মালিকরা শত শত কোটি টাকা খরচ করে নৌযান বানান, তাদের বোধোদয় হচ্ছে তারা চান যে তার নৌযানটা সঠিকভাবে পরিচালিত হোক। কিন্তু যেই জায়গাটা এখন আমাদের সবচেয়ে বড় ঘাটতি রয়ে গেছে, যাদের হাতে এই নৌযানটা উনি ছেড়ে দিচ্ছেন, দক্ষ ড্রাইভার এবং দক্ষ নাবিক, যাদের যারা এটা পরিচালিত হওয়ার কথা, সেভাবে হচ্ছে না। এ না হওয়ার পিছনে আমরা কয়েকটা জিনিস বলতে পারি। একটা হলো যারা পরীক্ষাটা দিয়ে থাকেন তাদের সম্পর্কে আমি একদম সুস্পষ্ট ভাবে বলতে পারি যে এখানে দুর্নীতির একটা অবস্থান আছে, এবং দুর্নীতির অবস্থান আছে বলেই লিখিত ভাইবা পরীক্ষার রেজাল্ট সেভাবে হয়ে যায়, এবং একটা লোককে একটা সার্টিফিকেট দিয়ে আমরা জাহাজে তুলে দিচ্ছি। আমরা যদি দেখি যে একটা জাহাজ পরিচালনার জন্য তার যে গাইডলাইন দেওয়া আছে আমাদের 2001 সালের বিধিমালা, এই বিধিমালা অনুপাত যদি আমি পরীক্ষা দিতে চাই, তাহলে অন্তত পক্ষে আমার কাছে মনে হয়েছে পরীক্ষা এবং প্রশ্নপত্র উত্তর এগুলি দেখার পরে যে রেজাল্ট হবে, সেই রেজাল্টের ভিত্তিতে যদি ভাইবা নিতে হয়, তাহলে অন্তত 15 থেকে 1 মাস সময় লাগার কথা, কারণ সেটা হচ্ছে না। এবং না হওয়ার পরিপ্রেক্ষিতে এখন এই বিষয়গুলিকে নিয়ে আমাদের যে প্রশ্ন অবতারণা, আমরা সেজন্য বলেছি যে একটি স্বাধীন নির্বাচনী বোর্ড খুবই জরুরি। যে স্বাধীন পরীক্ষা বোর্ড দরকার, যেখানে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তো থাকবেনই, এবং এই কর্তৃপক্ষের আওতাধীন মেরিন একাডেমি, বুয়েট, বিএডব্লিউ, টিআইটিসি এবং বিশেষজ্ঞ, এখন প্রচুর গবেষণা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, প্রচুর জিনিস তৈরি হয়েছে, এবং প্রয়োজন বোধে নৌযান শ্রমিক ফেডারেশনের অভ্যন্তরীণ লোকও থাকতে পারে এখানে, কারণ তাদেরও প্রতিনিধিত্বের প্রয়োজন আছে। আমরা মনে করি তাদের সমন্বয়ে যদি আমরা একটা পরীক্ষা পদ্ধতি তৈরি করতে পারি এবং স্বাধীনভাবে যদি আমরা এই লোকগুলিকে নিয়োগ দিতে পারি, তাহলে কিন্তু এই যেই সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্ন থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এখন প্রশ্ন আসতে পারে যে এটা কার তত্ত্বাবধানে হবে? অবশ্যই একটি সমন্বয়হীনতার জায়গাটায় সমন্বয় আনতে হবে। আমরা মনে করি যে এটা ইচ্ছা করলে নৌ পরিবহন অধিদপ্তর সেটা দায়িত্ব নিতে পারে, তবে যাতে কথা বলেছেন এই দক্ষ লোকজনকে নিয়ে পরীক্ষার একটা পদ্ধতি তৈরি করা উচিত। এবং আমি আরেকটা বিষয় এখানে অবতারণা করতে চাই, সেটা হলো এখন যেভাবে নৌযানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের যদি আমরা বলে থাকি যে আশিক ভাই আমার সাথে একমত হবেন, আমাদের একটা বড় জব মার্কেট এখন কিন্তু নৌ পরিবহন সেক্টরে গড়ে উঠেছে। হাজার হাজার না, এখন
কয়েক লক্ষ লক্ষ এখন নৌযান আমাদের আছে। আমরা যদি সঠিকভাবে নৌসবারি করে অনুধাব নিতে সংখ্যাগুলি পরিধান নিতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের কি পরিমাণ নৌযান শ্রমিক এখন নৌযানে আছে। অবশ্যই এই সংখ্যাটা আমি মনে করি আশিক ভাই আপনাদের কাছেও নাই, কারণ পুরো পরিসংখ্যানটা পেতে হলে আমাদের নৌসুমারি দরকার আছে, এবং নৌসুমারি এবং সেই সাথে একটি আমাদের নৌ আইন, এই দুটো বিষয় নিয়ে আমাদের এখন সোচ্চার হওয়ার প্রয়োজন আছে নৌ দুর্ঘটনা রোধ করবে। এখানে শুধু কাউকে দায়ী করা নয়, আমাদের দরকার একটি সুশৃঙ্খল পদ্ধতির মধ্যে আসা যাওয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে আমরা বলি যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে ভূতগুলি আছে, এই ভূতগুলি তাড়ানোর জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা, এই দুর্নীতি, এই তিনটা বিষয়ে এখন আমাদের সবাইকে কথা বলতে হবে। এটা যদি করতে পারি তাহলে আমরা কিন্তু একটি বাংলাদেশের যে ঐতিহ্য এবং প্রাচীনকাল থেকে যে নৌ পরিবহন ব্যবস্থাটা আমাদের গড়ে উঠেছে, এবং সবচেয়ে তা নয় যে নৌ পরিবহন ব্যবস্থা হলো সবচেয়ে সাশ্রয়, পরিবেশ বান্ধব এবং দুর্ঘটনা অনেক কম সড়কের চেয়ে, আমরা সেই জায়গাটায় যেতে পারবো। এবং শুধু তাই নয়, আমরা যেহেতু ডেল্টা প্ল্যান করেছি, ডেল্টা প্ল্যানে যদি আমরা টার্গেট অতিক্রম করতে হয়, তাহলে আমরা যে কথাগুলি এখন বলছি এই জায়গাগুলিতে আমাদেরকে যেতে হবে। এবং সেটা যদি যেতে পারি তাহলে আমাদের সড়কের উপরে যে চাপ, আমরা সেই চাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। মানুষ সাশ্রয়ী, পরিবেশ বান্ধব এবং দুর্ঘটনা মুক্ত যানবাহনে পরিচালিত হতে পারবে। এটা শুধু যাত্রী সাধারণ নয়, একই সাথে পণ্য পরিবহন এবং মৎস্য আহরণের যে কাজগুলির কথা বলি সে জায়গাটা যেতে পারবো। ইতিমধ্যেই আমরা মৎস্য আহরণের জন্য একটি নতুন পরিকল্পনা গ্রহণ করেছি, গত মাসে 1 মেগার এটা অনুমোদন হয়েছে। অতএব সেই মৎস্য আহরণ সেক্টরটাকে যদি আমরা আসলে সঠিকভাবে পরিচালনা করতে চাই, তাহলে যে দক্ষ নাবিক, শ্রমিক এবং ড্রাইভারের কথা বলেছি, এই সে জায়গাগুলি করতে হবে। এবং প্রস্তুত পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষার যে সমন্বয়হীনতা এবং এই জায়গাগুলিকে আমাদের এখন কথা বলার প্রয়োজন। ধন্যবাদ আমিন রসুল। আমি আপনার কাছে আবার আসবো। জনাব চৌধুরী আশিকুল আলম, এতক্ষণ আমিনুর রসুল যে কথা বললেন যে দক্ষ মাস্টার ড্রাইভার তৈরির ক্ষেত্রে বিদ্যমান পরীক্ষা পদ্ধতি অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে, বা দক্ষ নাবিক এবং অর্থাৎ মাস্টার ড্রাইভার তৈরির ক্ষেত্রে এক ধরনের অন্তরায় বলেও উনি প্রকার অন্তরে বুঝাতে চেয়েছেন। একই সঙ্গে উনি প্রস্তাব দিয়েছেন যে এই অস্বচ্ছতা দূর করার জন্য, অর্থাৎ স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের পাশাপাশি দক্ষ নৌযান চালক গড়ে তোলার লক্ষ্যে একটি স্বাধীন পরীক্ষা বোর্ড। উনি আবার দ্বৈত কথাও বলেছেন, পরবর্তী একবার স্বাধীন বলেছেন আর একবার বলেছেন নৌ পরিবহন অধিদপ্তরের অধীনেও সেটি হতে পারে। সেখানে উনি বাংলাদেশ মেরিন একাডেমি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের বিশেষজ্ঞ, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটি এর বিশেষজ্ঞদের রাখার কথা বলেছেন। এই প্রসঙ্গে আপনি আপনার অভিমত কি জনাব চৌধুরী আশিকুল আলম? বিষয়টা একটু আজকে আলোচনাটা খুবই আশাব্যঞ্জক। আজকে একাডেমিক আলোচনা হচ্ছে। আজকে আলোচনায় অবশ্যই ইম্পোর্ট রসুল ভাই যেটা বলেছেন আমি এটাকে রিকগনাইজ করে কথা বলতে চাই যে আমি একটু আগে বলছিলাম যে আসলে নৌ পরিবহন ব্যবস্থাকে উন্নয়ন করা সার্বিক অর্থে এর সামগ্রিক দিক থেকে বিবেচনা করেই অগ্রসর হওয়ার জন্য শ্রমিক সংগঠন, কেবল মানুষ মনে করে শ্রমিকের দাবি আদায়ের জন্য লড়াই করে, আমরা তা করিনি। আমরা এই পরীক্ষা বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি, এমনকি পরীক্ষা বোর্ড থেকে দুর্নীতিবাজ কর্মকর্তাকে অপসারণের মতো কাজও আমরা সফল করেছি, অনেক বাধা অতিক্রম করে। এগুলো আমরা করছি এবং এখন আমরা চাই যে পরীক্ষা বোর্ড এমন একটা বোর্ড হোক। আগে দেখবেন একটা নিয়ম ছিল যে এই পরীক্ষা বোর্ডটা কনস্টিটিউট হবে, তার মধ্যে একজন ইনল্যান্ড মেরিনার যে ইংল্যান্ডের থেকে পাশ করে মার্চেন্ট শিপের দিকে দক্ষতা অর্জন করতে পারছে, এরকম একজনকে ইনকর্পোরেট করা হতো। মার্চেন্ট মেরিনার আর ইনল্যান্ড শিপ এই দুইটার মধ্যে ফার ডিফারেন্স। আমি এই জিনিসটাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে যে ইউরোপের থেকে যারা বাংলাদেশের সেফটি ইস্যুকে আমরা ইগনোর করি কিনা এই প্রশ্ন রেজ করছিলেন, তাদেরকে আমি বাংলাদেশে ভিজিটে আনছি। ট্রেড ইউনিয়ন লিডার তারা এসে আমাদের সদরঘাটের জাহাজগুলো আগামাথা দেখার পরে তারা কিন্তু আশ্চর্য হয়েছেন যে এই জাহাজগুলাকে এই নাবিকরা এই ধরনের যন্ত্র ব্যবহার করে কিভাবে অপারেট করে, কিভাবে বার্থিং করে, কিভাবে সেখান থেকে বের হয়ে যায়।
বুড়িগঙ্গার যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা আমি অবশ্যই এদের যারা পরিচালনা করছেন তাদের দায়িত্বকে অস্বীকার করব না, এটাকে স্বীকার করে নিয়েই বলতে চাই যে আসলে একটা বিহেভিয়ারাল প্যাটার্ন আমাদের এই বুড়িগঙ্গাকে কেন্দ্র করে বা সদরঘাটকে কেন্দ্র করে বা লঞ্চকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠছে। সবাই না, কিন্তু এক ধরনের প্যাটার্ন গড়ে উঠেছে। সেটা হচ্ছে কি, যে আগে কিন্তু আমরা দেখতাম যে মাস্টার হচ্ছে, আমরা এখন আইনগত ভাবেই ভয়েসে ক্যাপ্টেন সেই হচ্ছে সর্বেসর্বা, সেখানে মালিকও কোনো ভ্যালুজ ক্যারি করে না। যদি ক্যাপ্টেন মনে করে যে না এই জাহাজ এখানে বার্দিং করা যাবে না, এইটাই হচ্ছে তার জন্য তার রাইটস, এটা যে আইন বলতেছে, এটা খালি মেরিন ল বাংলাদেশ না, গ্লোবাল স্বীকৃত আইন, বিশ্বব্যাপী এটা আইন প্রযোজ্য, যে ভয়েস যখন যাবে, ভয়েস যিনি লিড করবেন তখন ডিসিশন নেওয়ার এখতিয়ার হচ্ছে তার। ভয়েসে যাওয়ার আগ পর্যন্ত মালিক থেকে নানাবিধ কথাবার্তা বলতে পারে। কিন্তু বাংলাদেশের এই লঞ্চের যাত্রাগুলো অনেক কোম্পানি তাদের মালিক দ্বারা বা মালিকের ম্যানেজমেন্টে যারা আছে তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর তারা অনেকেই হয়তো রাত্রি উজাগরও করেন, তার লঞ্চ কম্পিটিশনে আগে যেতে পারলো। তো এই যে লঞ্চটা বুড়িগঙ্গায় দুর্ঘটনা হয়েছে 1 মাস আগে, যেহেতু তদন্ত কার্যক্রম মনে হয় শেষ হয়ে গেছে, আর কোনো গোপন তদন্ত আছে কিনা আমি জানি না, এখন মন্তব্য আমি করতেই পারি। এখন ভালো করে খোঁজ নিয়ে দেখেন। বুড়িগঙ্গার দুর্ঘটনাটা হয়ে গেছে ইতিমধ্যে 2 মাস পার হয়ে গেছে, 29শে জুন দুর্ঘটনা ঘটেছিল। না, আমি সেটা বলছি না আশিস দা, ওইটা নিয়ে আমার বিতর্ক নেই। আমি বলছি যে এখন আমি বলতে পারি কথাটা, যেহেতু এটা আর তদন্তকে হ্যাম্পার করবে না। সেটা হচ্ছে এই যে ওই দিন যদি ভালো করে খোঁজ নেওয়া হয়, তাহলে এই যে জাহাজটা আসছে এটা কিন্তু ঘাট থেকে ছেড়ে যায়। ওই যে ছোট লঞ্চটা আসতেছিল, সেই লঞ্চটা কে আসলে এই বড় লঞ্চ যখন যায় তখন আসলে তাকে মার্কিং করা, তাকে দেখায়, এতটুকু ছোট লঞ্চকে তার হিসাবের মধ্যে যদি সে আনতে না পারে তাহলে এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটাটাই স্বাভাবিক। এটা যেটা ঘটছে সেটা হচ্ছে এই লঞ্চটা যে সময় ঘাটে বার্দিং করার কথা তার অনেক আগেই সে ডকেট থেকে চলে আসছিল, সেই ডকে ছিল জাহাজের কাজ। ডকেট থেকে যখন আসতেছিল, এই আসার ক্ষেত্রে আসলে তা ওই জাহাজের উপরে প্রেশারাইজ করছে এই কোম্পানির যারা ম্যানেজমেন্টের সাথে ছিল, ম্যানেজার বা সুপারভাইজার লেভেলের যায়, আমি পার্টিকুলারলি নাম বলতে চাই না কে, কিন্তু এই লেভেলের লোকরা যারা তাকে ডিকটেট করছে যে এখনই তাকে ওখান থেকে আসতে হবে। খোঁজ নিলে দেখা যাবে হয়তো যে ওই জাহাজের আদৌ মাস্টাররা এই অপারেশনে এসে যোগ দিতে পারছিল কি। এটা তো আসলে তদন্ত ওই পর্যায়ে যায় না, এর গ্রেপ্তার হয়ে গেছে, এখন পুলিশি তদন্ত, এই তদন্ত সে তদন্ত, যাই হোক, এটা আসলে এর গভীরে যাওয়ার দরকার, তাকে দায়ী করার জন্য না, গভীরে যাওয়ার দরকার। এই জন্য যে অপারেশনাল মুড যদি চেঞ্জ করা না যায়, তাহলে আপনি দক্ষ লোক দিলেও তো আপনি সার্ভাইভ করতে পারবেন না। আমি জানি এই সদরঘাটে সেকেন্ড মাস্টার, সেকেন্ড ড্রাইভার না রাখার কারণে ফাইট করতে যে ডিজি শিপিংও তাকে কিন্তু সেভ করতে পারেনি, তাকে চাকরি ত্যাগ করে চলে যেতে হয়েছে। তাহলে সদরঘাটকে কেন্দ্র করে যে কোনো আলোচনা খুব পিকুলার ব্যাপার। এখানে অনেকে আছেন সেন্সিটিভ, অনেকে আছেন সিনসিয়ার মালিক, যারা রুলস ফ্লেম মেনে চলেন, তাদের জাহাজগুলো দেখেন দুর্ঘটনার মাত্রা কিন্তু কম। এই দুর্ঘটনা হয়তো কোনো কোনো কারণে, প্রাকৃতিক কারণে বা কোনো সময় হয়তো আবহাওয়ার কারণে, এই কুয়াশা টুয়াশা বিভিন্ন কারণে বা চ্যানেলের কারণে হয়, সেটা মারাত্মক না। কিন্তু যে সমস্ত জাহাজগুলো দুর্ঘটনা হয় দেখবেন এর পিছনে হিস্ট্রিটা দেখেন, পরিচালনা পদ্ধতির সাথে কিন্তু এটা সংঘাতপূর্ণ। আর হচ্ছে ট্রাফিক সিস্টেম। এত বড় টার্মিনাল, পৃথিবীর শ্রেষ্ঠ নৌ টার্মিনাল এটা, এত বড় নৌ টার্মিনালে ট্রাফিক সিস্টেম কিন্তু এখনো ডেভেলপ করেনি। যে দক্ষতা অর্জন করার সাথে লিঙ্ক, আমি বলছি যে ইন্টারলিঙ্ক হওয়ার দরকার। যখন ইন্ডাস্ট্রি গ্রো আপ হয় তখন তার সাথে সাথে নাবিক যেমন দক্ষ হইতে হবে, তেমনি মানে ব্যবস্থাপনাও দক্ষ হইতে হবে, তেমনি যারা ল এনফোর্সেস এজেন্সি, অর্থাৎ বিআইডব্লিউটিএ বলেন, ডিজি শিপিং বলেন, পুলিশ বলেন, কোস্টগার্ড বলেন, সবাইকে কিন্তু একটা একটা সমন্বিত রূপে সাইমালটেনিয়াসলি অগ্রসর হতে হবে। তো আমি সেই কারণে আমি যে যে জিনিসটা বুঝি যে আজকে সময় আসছে, যে সময় আলোচনাগুলো আমরা তুলতেছি, এই আলোচনাগুলো কোনোভাবে যদি আমরা ম্যাটেরিয়ালাইজ করে গুলাকে বা মন্ত্রণালয়গুলোকে বা গভর্নমেন্টকে দিয়ে অ্যাডভোকেসি করতে পারি, পাবলিশ করতে পারি, তাহলে এটা কিন্তু একটা ক্যাম্পেইন হিসাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। এবং যার থেকে যদি মিনিমাম কিছু ফাইন্ডিংস নিয়েও যদি আমাদের এগুলো কাজ করে, তাহলে আমাদের কাজে লাগে। একথা আমি 100বার 100 to 100% একমত যে পরীক্ষা বোর্ডের উপরে অ্যাডমিনিস্ট্রেটিভ যে রুলস, এই রুলসটা ফলোড হবে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা এখানে এক্সিকিউট করা যাবে না। পরীক্ষা বোর্ড কোনো অবস্থাতেই তাকে অবশ্যই তার সক্রিয়তা থাকতে হবে,
সে ইন্ডিভিজুয়ালি তার বিবেচনা দিয়েই মাস্টার ড্রাইভার যাকেই বলেন, যে নাবিককেই বলেন, তাকে পাস বা ফেল করার জন্য যে অধিকার, সেই অধিকারের ক্ষেত্রে তার কিন্তু তার উপরে কোনো মেন্টাল প্রেশার থাকার কোনো সুযোগ নাই যে আমার ভাই, খালু, আত্মীয় স্বজন, পরিজন বা অন্য কোনো বৈধ অবৈধ পথে কাউকে বৈতরণী পার হয়ে দেওয়ার। কেন আমরা গত 1 দশক ধরে এই সাফারিং এর মধ্যে আছি। আমরা চিৎকার করতে করতে আমাদের গলা ফেটে গেছে, পরীক্ষার অনিয়ম দুর্নীতি দূর করতে হবে। আমি জানি না এখন পরীক্ষার অনিয়ম দুর্নীতি হয় কিনা, কিন্তু আসলে যে সিস্টেমে পরীক্ষা হয় সেই সিস্টেমে মানে এই দুর্ঘটনার যে জায়গা, এগুলোকে যদি পাশাপাশি অ্যানালিসিস করা যায়, তাহলে আসলে অনেকেরই মন্তব্য হচ্ছে যে সার্টিফাইড যারা হচ্ছে সেখানে, যারা প্রকৃতার্থে সার্টিফাইড হয়ে আসতেছে তারা কর্নার্ড হয়ে যাচ্ছে, যারা আসলে নানাভাবে সার্টিফাইড হয়ে আসতেছে তারা হয়তো সার্ভাইভ করার জন্য ইন্ডাস্ট্রিতে আসতেছে। ফলে এটা একটা কারণ, কিন্তু এটা অন্যতম কারণ না। অন্যতম কারণ হচ্ছে যে আসলে ইন্ডাস্ট্রি গ্রো আপ হইলে পারে যেটা হইতে হয়, আমাদের দেশেও যে জিনিসটা গভর্নমেন্টের বিভিন্ন অর্গানে এখন আলোচনা চলতেছে যে কারিকুলাম ডেভেলপ করতে হবে। কারিকুলাম ডেভেলপ করতে যে কি করতে হবে, এই সেক্টরটা রাতারাতি শিক্ষিত লোক এসে ঝাঁপায় পড়ে এটাকে চালাইতে পারবে না, কিন্তু বেতনের পরিমাণ হচ্ছে অনেক কম। অন্যান্য সুবিধা যদি সে আর্ন করার মতো বুদ্ধিযোগ্যতা তার না থাকে, খালি বেতন দিয়ে একজনও টিকতে পারবে না। তাহলে এই যে জায়গাটায়, এই জায়গাটাতে আসলে নাবিক, দক্ষ নাবিক নিতে পেতে গেলে পারে এখানে যারা কর্মে যুক্ত হয়েছে তাদেরও দক্ষতা উন্নয়নের জন্য একটা প্রজেক্ট থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে, অন জব ট্রেনিং যেটাকে বলে। সেখানে মালিকদেরও আগে আসতে হবে, সরকারকেও আগে আসতে হবে, শ্রমিকদেরকেও রোলে থাকতে হবে বা শ্রমিক সংগঠনকেও রোলে থাকতে হবে, যাতে এই সেক্টরে যারা কাজ করে অভিজ্ঞ হয়েছে তাদেরকে থিওরিটিক্যাল নলেজ বা আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করার মতো ক্যাপাসিটি অর্জন করার জন্য রোল প্লে করা যায়, ভূমিকা নেওয়া যায়। আর একটা হচ্ছে যারা এডুকেশন নিচ্ছে, অর্থাৎ যারা টেকনিক্যাল এডুকেশন বলেন আর জেনারেল এডুকেশন বলেন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং লাইন থেকে আসুক অথবা এই ভোকেশনাল লাইন থেকে আসুক বা ডিপ্লোমা লাইন থেকে আসুক, তাকে চেন আপ করার জন্য, তার যে থিওরিটিক্যাল নলেজ থেকে প্র্যাকটিক্যাল জ্ঞানের দিকে যাওয়ার জন্য যে তাকে ইনথিউজ করা, উদ্বুদ্ধ করা বা তাকে সেই জায়গা করে দেয়া, এই দুইটা কাজই কিন্তু সাইমালটেনিয়াসলি করতে হবে, একটাকে বাদ দিয়ে আর একটা হবে না। আজকে স্লোগান দিয়ে সমস্ত কর্মীকে বাদ দিয়েও নৌযান যেমন চলবে না, তেমনি আপনি কেবল এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে জাহাজে আসলে কিন্তু সে জাহাজ অপারেশন করতে পারবে না। ফলে এইগুলোর জন্য আসলে আমি জানি না যারা আমাদের কর্তৃপক্ষ আছেন তারা নিশ্চয়ই আমাদের চেয়ে লার্নেড, কিন্তু আমরা কাজ করতে যে আমাদের থিওরিটিক্যাল নলেজ বা প্র্যাকটিক্যাল যে জ্ঞান তৈরি হয়েছে সেটা যে নেওয়া উচিত, শেয়ার করা উচিত, তাকে অ্যাকোমোডেট করা উচিত। এটা আমার এই 28 বছর প্রায় হয়ে গেল এই নৌযান শ্রমিকদের সাথে প্রত্যক্ষভাবে আমি কাজে যুক্ত, কিন্তু আমার কাছে বড় ব্যথা দেয়, কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফাইন্ডিংস আমরা লিখিতভাবে দিতেই থাকি, আমাদের যা মনে আসে, যা সাজেশন আছে আমরা দিই, কিন্তু ওনারা কতটুকু গ্রহণ করেন কতটুকু গ্রহণ করেন না সেটা কিন্তু বোঝা খুবই কঠিন ব্যাপার। হ্যাঁ, এই কথা ঠিক যে আমাদের ওনারা সম্মান দেন, অথরিটি যারা আছেন, বিআইডব্লিউ বলেন, ডিজি শিপিং বলেন, এরা সম্মান দেন, কিন্তু সম্মান দিয়ে আমাদের অনেক মতামত ওনারা গভীরভাবে শোনেন, কিন্তু ওনারা কতটুকু নেন সেটা ওনারাই আমরা বলতে পারবেন। ওনারা কতটুকু নেন না একেবারে সেটা আমি বলবো না, নেন, কিন্তু সব সময় কিন্তু সব অথরিটি, সব অফিসাররা সেভাবে নেন না। সিস্টেম ডেভেলপ না হলে পার্সোনাল কথা দিয়ে আশিককে ভালোবাসে বা আশিককে পছন্দ করে বলে তার মত নিল, সেভাবে কিন্তু হবে না। মতটা হচ্ছে যে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট হইতে হবে, সিস্টেম একটা থাকতে হবে যে সিস্টেমের ভিতরে সবাইকে সমন্বিত করা যায়। আজকে সময়ের দাবি যে বাংলাদেশ আধুনিকতার দিকে যাচ্ছে, আর এই আধুনিকতার সাথে পাল্লা দিতে গেলে পারে একদিকে দক্ষ ব্যবস্থাপনা লাগবে, কর্তৃপক্ষের দক্ষতা লাগবে এবং নাবিকদের দক্ষতা লাগবে। এর যদি সমন্বিত রূপ আসে আমাদের সামনে এবং যাত্রী সাধারণও যদি ইনফিউজ হয়, উদ্বুদ্ধ হয় যে তার নিজের সেফটির জন্য তাকে সেফলি চলতে হবে, এবং যারা লোড করতেছে, লোডিং আনলোডিং এর সাথে যারা যুক্ত থাকে, সেই মালিক বলেন আর তার কর্মচারী বলেন, যেই তারাও যদি আসলে সিনসিয়ার হয় যে ওভারলোড নিয়ে যাওয়া যাবে না, খালি প্যাসেঞ্জার লস না, কার্গো শিপের জন্য এখন চিন্তা করতে হবে যে এই অ্যানোমালিসটাকে দূর করার জন্য একটা আসলে সমন্বিত উদ্যোগের প্রয়োজন। আমি বিশ্বাস করি আমরা এই যে আপনারা যে উদ্যোগ, আশিস দা বা আমাদের রসুল ভাইরা অব্যাহতভাবে চেষ্টা চালাচ্ছেন, আমি তো স্টেক হোল্ডারের ভিতরে একজন, আমার তো ভেস্টেড ইন্টারেস্ট আছেই, যেহেতু আমি এই শিল্প নিয়ে কাজ করি। কিন্তু যারা এই শিল্প নিয়ে কাজ করেন না, অথচ এই শিল্পের মঙ্গল, দেশের মঙ্গল, জনগণের মঙ্গলের জন্য কাজ করেন, তারা আজকে যে উৎসাহ নিয়ে আগায় আসতেছেন সেটাকে যদি সমন্বিত করে আমরা কোনো প্রস্তাবনা দিতে পারি,
অবভিয়াসলি অস্বীকার করার কোনো উপায় নাই যে ইন্ডাস্ট্রি যখন গ্রো আপ হয়, তখন ডেভেলপড হয়, তখন তার কর্মী, তার সাথে সম্পৃক্ত ব্যবস্থাপনা, তার মালিক, ম্যানেজমেন্ট এবং তাকে যারা পরিচালনা করে যে সংস্থাগুলা, এগুলো সবারই কিন্তু দক্ষতা উন্নয়ন প্রয়োজন। একটা সূক্ষ্মভাবে কিন্তু একটা মনোজগতের এখানে কিন্তু ফারাক আছে। ডিজি শিপিং, মিস্টার চৌধুরী আপনার কাছে আরেকবার আসার চেষ্টা করব। আমি যাচ্ছি আমিনুর রসুল বাবুলের কাছে। চৌধুরী আশিক আলম বললেন যে তদন্ত রিপোর্ট নিয়ে প্রস্তুত কিছু কথা বললেন, যে অতি সম্প্রতি যে দুর্ঘটনাটি ঘটে গেছে আমাদের বুড়িগঙ্গায় সদরঘাটের সন্নিকটে, ওই তদন্ত রিপোর্ট আরো গভীরে যাওয়া উচিত ছিল এবং প্রকৃত অর্থে সেখানে তদন্ত রিপোর্টে কি আছে আমরা কিন্তু অন্ধকারে আছি। শুধুমাত্র তদন্ত কমিটির সুপারিশগুলো পাবলিক করা হয়েছে, দুর্ঘটনার কারণ জানানো হয়নি। তো আমিনুর রসুল বাবুল, বিভিন্ন সময়ে কিন্তু এমন কথা উঠেছে যে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন হয় না, যে কারণে দুর্ঘটনা পুনরাবৃত্তি হয়। আমাদের দেশে যে পদ্ধতিতে তদন্ত হয়, এই পদ্ধতি কি আসলেই যুগ উপযোগী কিনা, বা এই ক্ষেত্রে তদন্ত কমিটি পরিচালনা বা তদন্ত কমিটি গঠন অথবা স্থায়ী তদন্ত কমিশন গঠন এ সংক্রান্ত কোনো প্রস্তাবনা আপনার আছে কিনা? তদন্ত কমিটি নিয়ে তো আর নতুন করে কি বলবো। আসলে তদন্ত কমিটি দুর্ঘটনা ঘটলেই কাজের কিতাব আছে গোয়ালে না, এরকম অনেকগুলি প্রশ্ন আছে আর কি। রিপোর্ট হলো গতানুগতিক একটা ছকের মধ্যে যা বলা হয় তাই বলা হয়, এবারও রিপোর্টে তাই আছে বলে মনে হচ্ছে, যেটুকু পাবলিশ হচ্ছে সেটুকু। আমার কথা হলো একটি তদন্ত কমিটি যদি সত্যিকার অর্থে দুর্ঘটনামুক্ত নৌযান এবং যে কোনো তদন্ত, যে উদ্দেশ্যে তদন্ত কমিটিটা করা হবে সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যদি তদন্ত কমিটির লোক নিয়োগ না দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি যেভাবে এই তদন্ত কমিটি করেন না কেন সেটা দিয়ে কোনো কাজ হবে না। আমাদের অতীত অভিজ্ঞতা বলে এখন পর্যন্ত যাদেরকে দিয়ে তদন্ত কমিটি করা হয়েছে, এবং সেই তদন্ত কমিটির কিছু কিছু ভালো দিক দিয়েই বলা হয়েছে যে কতিপয় লোকের কর্তৃপক্ষের লোকের গাফিলতি এবং অবহেলা এবং দুর্নীতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। অদ্ভুত ব্যাপার হলো এই দুর্ঘটনার যাদেরকে দায়ী করা হয়েছে পরবর্তী পর্যায়ে তাদেরকে প্রমোশন দিয়ে উপরে তুলে দেওয়া হয়েছে, এবং কেউ আবার আরেকটা দুর্ঘটনার তদন্ত কমিটির সদস্য হয়ে তদন্ত করতে যাচ্ছে। এখানে তদন্ত কমিটির নিয়ে তো একটা প্রশ্ন। আমাদের কথা হলো যেরকম স্বাধীন একটি পরীক্ষা পদ্ধতির কথা বলেছি, এবং এরকম তদন্ত কমিটির একটি স্বাধীন তদন্ত কমিটি হওয়ার প্রয়োজন আছে, এবং সেটা অবশ্যই অতীতের মতো আবার এখন বলতে চাই এবং ভবিষ্যতে বলবো, এখানে অবশ্যই আমাদের বিচার বিভাগীয় একটি তদন্ত কমিটি হওয়া উচিত। এই কারণ অতীতের সমস্ত তদন্ত কমিটিগুলি প্রশ্ন সাপেক্ষ, এবং একটি স্বাধীন বিচার বিভাগীয় যদি তদন্ত কমিটি হয়, আমরা আশা করি যে সমস্ত তদন্তগুলি হয়েছে অতীতে সেটা একটা মূল্যায়ন করা যাবে, এবং ভবিষ্যতে এই বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সঠিক তথ্য বেরিয়ে আসবে। কারণ আশিক ভাই যে কথাটা বলেছেন যে কোন তদন্ত কমিটি, জনাব আমিনুর রসুল বাবুল, আমি আপনার সদয় অবগতি এবং সম্মানিত সকল দর্শকের অবগতির জন্য বলছি, তদন্ত কমিটি নিয়ে বিভিন্ন সময় যেসব প্রশ্ন উঠেছে, এই প্রশ্ন যাতে ভবিষ্যতে না ওঠে সে কারণে 2014 সালে আমি একটি রিট করেছিলাম উচ্চ আদালতে। সেই রিটে আমি চেয়েছিলাম যে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে কোনো পূর্ণাঙ্গ নৌশুমারি হয়নি, নৌযানের সংখ্যা নিরূপণ এবং সরকারের রাজস্ব আহরণের স্বার্থে দুর্ঘটনা প্রতিরোধে নৌশুমারি নির্দেশনা চেয়েছিলাম। পাশাপাশি আমি বলেছিলাম যে তদন্ত নিয়ে বিভিন্ন সব প্রশ্ন ওঠে, তো আমরা আমাদের আবেদনে উল্লেখ করেছিলাম যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের কথা, কিন্তু মাননীয় আদালত বললেন যে বিচার বিভাগীয় তদন্ত কমিটিটা বিশেষজ্ঞ সমন্বয় জাতীয় তদন্ত কমিটি। আমাদের সেই রিট আবেদন সংশোধন করে এফিডেভিট দিয়ে পরবর্তীতে দাখিল করা হয়েছিল, এবং উনি মহামান্য হাইকোর্ট সরকারের উপর রুল নিষেধ জারি করেছিলেন। দুর্ভাগ্য, সরকারের অসহযোগিতার কারণে, রাষ্ট্রপক্ষের অসহযোগিতার কারণে 2014 সালের আগস্ট মাসের পর থেকে এ পর্যন্ত সেই রুলের উপর শুনানি করাতে পারি নাই। তো কোর্ট চেয়েছিলেন যে বিশেষজ্ঞ সমন্বয় তদন্ত কমিটি, অর্থাৎ সেখানে ছিল
যে অভিজ্ঞ নৌস্থপতি, অভিজ্ঞ মাস্টার মেরিনার, অভিজ্ঞ পানি সম্পদ বিশেষজ্ঞ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের শিক্ষক, সিনিয়র গণমাধ্যম কর্মী, যাত্রী প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি এবং মালিক প্রতিনিধির সমন্বয়ে একটি জাতীয় স্থায়ী তদন্ত কমিটি গঠন কেন করা হবে না, এই মর্মে রুল দিয়েছিলেন মহামান্য উচ্চ আদালত, কিন্তু রুলের শুনানি এখনো পর্যন্ত হয়নি। জনাব আমিনুর রসুল বাবু। ধন্যবাদ দাদা আপনার। আমি ওইটা সংশোধনী যেটা হয়েছিল সেটা আপডেটেশন আমার কাছে ছিল না। এখন এখন হলো। তো এখন কথা হলো যে শুনানি হয় না, এই শুনানি না হওয়ার পিছনে তাও মূল কারণটা হলো যে এটা যদি করতে যায় তাহলে এখন যে সমস্ত তদন্ত কমিটিগুলো অতীতে হয়েছিল তাহলে তো সেখানে যে দুর্নীতি হয়েছে, সেখানে যে অস্বচ্ছতা ছিল, সেখানে যে বাস্তবতা নিরিখে যেগুলি হওয়ার কথা ছিল সেগুলি প্রকাশিত হবে, এবং প্রকাশিত হবে বলেই তারা এই শুনানিগুলি করতে চায় না। আমরা মনে হয় মহামান্য হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মনে হয় আমাদের আরেকবার কোর্টে যেতে হবে। আমার মনে হয় সেই জায়গাটা আমার যাওয়া দরকার, কারণ আমাদের আমরা তো ব্যক্তি স্বার্থে নয়, আমরা দেশের স্বার্থে এবং প্রতিষ্ঠানের স্বার্থে এই কথাগুলি বলেছি। এবং শুধু তাই নয়, আমরা নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রথম থেকে চিৎকার করতেছি একটা কারণেই, সেটা হলো অন্যান্য ক্ষেত্রে যেই জায়গাগুলিতে যে পরিমাণ অর্থের অনিয়ম শুরু হয়েছে এবং সড়ক পথে যেই পরিমাণ দুর্ঘটনা ঘটতেছে এবং সড়ক পথে যে পরিমাণ আমাদের অর্থের অপচয় হচ্ছে, সেগুলি থেকে যদি আমরা সাশ্রয়ী ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই তাহলে নৌ পরিবহন ছাড়া আমাদের কোনো গতি নেই। এবং বাংলাদেশ যেহেতু একটা নদীমাতৃক দেশ, জালের মতো বিস্তার আমার সমস্ত জায়গায় অলিতে গলিতে আমরা নৌ পরিবহনটাকে নিয়ে যেতে পারি। এবং সেই প্রেক্ষিতে একই সাথে বলতে পারি যে বাংলাদেশের একটা বড় শ্রমবাজার আমাদের নৌ পরিবহন সেক্টরে আছে। আমরা সেই নৌ পরিবহন সেক্টরগুলিকে উন্নয়নের জন্য আমাদের কথা বলা উচিত। সেই জায়গাটায় বললাম যে আসলে আমাদের মনে হয় আরেকবার কোর্টে যেতে হবে। আমি আবার জোর দিয়ে বলছি আরেকবার কোর্টে যেতে হবে, কারণ এই অনিয়মটাকে আমাদের সরাতেই হবে আমাদের। কারণ যৌথভাবে যদি এটা আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের সবারই ক্ষতি, দেশের ক্ষতি। আর আশিকুল আলম ভাই, আপনার সাথে একমত হয়ে বলছি, আমরা নৌযান মালিক, নৌযান শ্রমিক, সিভিল সোসাইটির লোক, যাত্রী, আমরা সবাই আমরা এই পেশার সাথে যারা সম্পৃক্ত আছে, এই পেশার বাইরে যারা আছে, এই পেশার যারা বিশেষজ্ঞ, সবাইকে নিয়ে সমন্বিতভাবে আমরা এগিয়ে যেতে চাই আমাদের নৌ পরিবহন সেক্টরকে উন্নয়নের জন্য। আমরা দুর্ঘটনা মুক্ত, পরিবেশ বান্ধব এই সেক্টরকে উন্নয়ন করতে চাই। আশিক। হ্যাঁ, ধন্যবাদ রসুল ভাই। আমি যাচ্ছি এবার চৌধুরী আশিক আলমের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন যে রসুল ভাই এতক্ষণ যে কথা বললেন যে নৌ দুর্ঘটনা প্রতিরোধে বা দুর্ঘটনা পরবর্তী সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সকল পক্ষের একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ, আমরা সবাই নিশ্চয়ই চাই যে নৌ পরিবহন ব্যবস্থা তার সোনালী অতীত ফিরে পাক। বর্তমান সময়টিও সোনালী, এই কারণে সোনালী আমাদের দেশের সরকার, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী নৌ পরিবহন ব্যবস্থার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন এবং দলীয় নির্বাচনী ইস্তেহারে বিলুপ্ত নদ নদী পুনরুদ্ধার, পরিত্যক্ত নৌপথ খনন এবং নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নের অঙ্গীকার করে উনি একটি মাইল ফলক স্থাপন করেছেন। আমরা মনে করি সরকার এখন নৌ পরিবহন ব্যবস্থার অনুকূলে, এই সময়টাই আমাদের এ সংক্রান্ত দাবি দেওয়া সুপারিশগুলো বাস্তবায়ন করিয়ে নেওয়া উচিত। সেক্ষেত্রে দরকার সকল মহলের সোচ্চার দাবি তোলা, একত্রিত বা সমন্বিতভাবে দাবি তোলা। এই প্রসঙ্গে আপনার মতামত দিন চৌধুরী আশিক আলম। দাদা আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ এই জন্যে আশিক ভাই, আপনার ফোনটা মিউট হয়ে আছে, আপনি একটু আনমিউট করে দেন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। জি জি, ঠিক আছে। হ্যাঁ, তো নৌ পরিবহন যে ব্যবস্থাটা পৃথিবীর যে সমস্ত দেশগুলো একসময় নৌ পরিবহন ব্যবস্থাটা থেকে
মুখ ফেরায় অন্য পরিবহন ব্যবস্থার দিকে ঝুঁকছিল, পরিবেশগত কারণে হোক বা স্ট্র্যাটেজিক্যাল কারণে হোক, এখন কিন্তু আবার আপনি পার্শ্ববর্তী দেশ ভারত সহ পৃথিবীর অন্যান্য দেশেও নৌ পরিবহন ব্যবস্থা উন্নয়নের জন্য কিন্তু একটা উদ্যোগ, অর্থাৎ ইন্টারন্যাশনাল কানেক্টিভিটির যে ট্রেড, সেই ট্রেডে সমুদ্র এবং নৌ ব্যবস্থাপনার উন্নয়নের জন্য বিশ্বের সব দেশেদের সেই ভূমিকা আছে, এবং সেই ক্ষেত্রে গ্লোবালি আমাদেরকে সাপোর্ট করারও যেমন ব্যাপার আসে, আবার তাদের সুবিধার জন্য আমাদের দেশ থেকে ফিডব্যাক নেওয়ার প্রক্রিয়ার ভিতর দিয়ে রাষ্ট্র বা সরকার এই ভূমিকার সাথে সমন্বিতভাবে অবশ্যই ভূমিকা রাখছেন, এবারে অস্বীকার করার কোনো উপায় নেই। বিং এ ট্রেড ইউনিয়ন আমরাও কিন্তু গ্লোবালি ভূমিকা রাখছি, আশিস দা আপনি জানেন, আমি আপনাকে বোধহয় শেয়ার করেছি যে এখন ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড, অর্থাৎ ইনল্যান্ড নেভিগেশনের অর্থাৎ অভ্যন্তরীণ নৌ পরিবহন ব্যবস্থার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার ক্ষেত্রে যে প্রস্তাবগুলা গৃহীত হয়েছে তার মধ্যে একটা অন্যতম প্রস্তাব হচ্ছে এই যে তার এডুকেশন, তার যে কারিকুলামের দক্ষতা উন্নয়নের জন্য যে একটা ব্যাপার, এর সাথেও তার সামাজিক নিরাপত্তা অন্যান্য ইস্যুগুলো যুক্ত আছে, যেটা এইটা একটা উপযুক্ত সময় যেখানে আমরা কিন্তু আমাদের ক্যাম্পেইনের ভিতর দিয়ে আন্তর্জাতিক পরিসরে কিন্তু আমরা গেছি, গ্লোবালি জানে বাংলাদেশের প্রেক্ষাপটটা কি, সেই প্রেক্ষিতে কি রোল নেওয়ার দরকার, তেমনি আমাদের সরকারও এইটা ফোকাস ইস্যু হিসেবে নিচ্ছে, তার গ্রিন ব্লু নেভি না গ্রিন নেভি করার চিন্তা থেকে। তেমনি আমরা যদি আমাদের সমস্ত স্টেক হোল্ডার গুলা যদি সমন্বিত, যেটা রসুল ভাই বলছেন এই ব্যাপারে তো অনস্বীকার্য, তদন্ত কমিটি যে প্রস্তাব দিচ্ছেন সেই প্রস্তাবের সাথে আমি 100% একমত, যে আমাদের অন্তত একটা মডেল তৈরি হওয়ার দরকার, যে এই মডেল দিয়ে প্রকৃত অর্থে সত্য উদ্ঘাটন হয় এবং সেটা সলিউশন হয়। কাউকে রক্ষা করা বা কাউকে বিপর্যস্ত করার জন্য আমরা কিছু করবো না, কিন্তু আমাদের প্রকৃত জিনিসটা বের হয়ে আসার দরকার এবং সেখান থেকে রিলিফ দরকার, বেঁচে আসার দরকার। আমি এক কথায় বলতে চাই যে আজকের শিল্প স্বার্থ বলেন, জাতীয় স্বার্থ বলেন, দেশের উন্নয়নের স্বার্থ বলেন, জনস্বার্থের কথা বলেন, সমস্ত কিছু বিবেচনা করেই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের সাথে মানুষের জীবনমানের উন্নয়ন যেমন প্রয়োজন, তেমনি জীবনমানের উন্নয়ন এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথকে সাস্টেইন করার জন্য দক্ষ জনশক্তির প্রয়োজন। এই দৃষ্টিভঙ্গির আলোকে আমরা সমন্বিত পরিকল্পনা কিভাবে নিয়ে অগ্রসর হতে পারি সেই ব্যাপারে এই সমস্ত আলোচনা থেকে প্রস্তাবনা তৈরি করেন, প্রয়োজনে সংশ্লিষ্টদেরকে নিয়ে আমরা যদি সবাই সমন্বিতভাবে উদ্যোগ নিয়ে কোনো রাউন্ড টেবিল বলেন বা কোনো কনভেনশন বলেন, এগুলো করার ভিতর দিয়ে কোনো সুপারিশ তৈরি করে নিয়ে এটাকে নিয়ে অগ্রসর হতে পারি। কিন্তু এটা একদিনে হবে না। আপনি কোর্টের কথা বলছেন, কোর্ট একটা ব্যাপার, কোর্টের ভিতর দিয়ে যে একটা আইনি ভার্ডিকেট আনতে গেলেও সময় লাগে। এখানে বিভিন্ন ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ কোর্টকে ডিফিউজ করার চেষ্টা করে, তারা বিভিন্নভাবে এটাকে লিঙ্গারিং করার চেষ্টা করে। সেই কারণের জন্য এটা আপনাকে একই সাথে যেমন আদালতে আপনি যান সমস্যা নাই, কিন্তু আপনাকে ক্যাম্পেইন প্রেশার এটার বিভিন্ন যে কোনো জিনিস প্রতিষ্ঠা করার জন্য যতগুলো উপায় আছে সেই উপায়গুলোকে সমন্বিতভাবে অগ্রসর হওয়া এবং পরিকল্পিতভাবে অগ্রসর হওয়া দরকার। সেই ক্ষেত্রে আমি অন বিহাফ অফ দ্য নৌযান শ্রমিক ফেডারেশনের কথা আমি খালি বলবো না, অন বিহাফ অফ দ্য নৌযান শ্রমিক, বাংলাদেশের নৌযান শ্রমিকদের পক্ষ থেকে এবং সারা পৃথিবীর নৌযান শ্রমিকদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে এই প্রতিশ্রুতি ব্যক্ত করতে পারি, যে কোনো ধরনের সদিচ্ছাকে অগ্রসর করার জন্য বাংলাদেশ সহ আন্তর্জাতিকভাবে ইনল্যান্ড নেভিগেশন যারা ভূমিকা পালন করেন তারা যাতে আমাদের সাথে সমন্বিতভাবে কাজ করেন সে দায়ভার আমি শ্রমিক নেতা হিসেবে নিতে রাজি আছি। সেই দায়িত্ব পালন যতক্ষণ আমার শ্রমশক্তি আছে, মেধা শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত আমি এই দিতে পারবো। কিন্তু নেবে যে সেই নেওয়ার জায়গাটাকে আসলে আমাদেরকে এখন সেই রবীন্দ্রনাথের কবিতার মতো বলতে হবে, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। তো আমরা এখন এই বাঁচানোর জন্য আসলে আপনারা যে উদ্যোগ নিচ্ছেন তাকে আমি স্যালুট জানাই, বলতে চাই যে আর একটু আগে বাড়েন, কেন আমরা উদ্যোগ নিলে তো একটা পার্ট হয়ে যায়, শ্রমিকরা উদ্যোগ নিচ্ছে। আমি যতই মানুষের কাছে গ্রহণযোগ্য হই না কেন, যখনই উদ্যোগ নিয়ে আগায় যাবো তখন বলবে শ্রমিকদের নিশ্চয়ই কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে। কিন্তু আপনারা যেহেতু সুধীজন বা বিজ্ঞজন, আপনারা যেহেতু খালি সেক্টর না সামগ্রিক অর্থেই দেশকে নিয়ে ভাবেন, তারা যদি উদ্যোগ গ্রহণ করেন তার সাথে যদি মিনিমাম যতটুকু এখন সংঘবদ্ধ করা যায় সেটাকে যদি আরো এক্সটেন্ড করা যায় এবং একাডেমিক আলোচনা যা, ওখানে আসলে ঝগড়া বিবাদের আলোচনা না, একেবারে একাডেমিক আলোচনার ভিতর দিয়ে একটা সুপারিশমালা যদি আমরা নিয়ে আসতে পারি, আমাদের এখনকার প্রচেষ্টার যে সুপারিশ সেই সুপারিশকে যেমন ফোকাস করা, তেমনি অন্যদেরকে সমন্বিত করে অগ্রসর হওয়ার জন্য ভূমিকা রাখা। আর সমস্ত কমিটিতে পরীক্ষা বলেন, তদন্ত বলেন, যতগুলা কমিটি সার্ভাইভ করার জন্য হওয়ার দরকার
যেখান থেকে আমাদের কোনো ফিনান্সিয়াল রিটার্নের দরকার নাই, কিন্তু আমরা সার্ভিস রিটার্ন চাই। ফলে ওই 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 সমস্ত জায়গাগুলোতে ইনকর্পোরেট হওয়ার দরকার। যারা নিঃস্বার্থভাবে এই সেক্টরের জন্য কাজ করে তাদেরকে সমন্বিত করা, শ্রমিক মালিক বলেন, তাদের যে স্বার্থ আছে তার একদিকে যেমন তাদের রুটি রুজির স্বার্থ বা ব্যবসায়িক স্বার্থ আছে, তেমনি অন্যদিকে তারা তো জাতিকে দিচ্ছে, সেই দেওয়ার যে মহানুভবতা সেইটাকে আমরা প্লাস করি। তেমনি আর যারা আছে সুদীজন বা বিজ্ঞজন, বিভিন্ন সংস্থা বা তাদেরকেও আমরা অ্যাকোমোডেট করি। কালকে আমার খুব ভালো লাগছে, চেয়ারম্যান সাহেব এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং আপনারা যারা বিজ্ঞ আলোচনার ভিতর দিয়ে তাকে ইনফিউজ করেছেন, উদ্বুদ্ধ করেছেন বা তাকে প্লাস করেছেন। এটা কিন্তু একটা ব্যাপার। ফলে এই জায়গাগুলোতে আরো বেশি, অর্থাৎ যাতে আমাদের অথরিটি যারা, তাদের কাছে তাদের ব্রেন স্টর্মিং হয় আমাদের দ্বারা, যে আমাদের সুপারিশগুলো আমরা যাতে তাদের কাছে পৌঁছে দিতে পারি এবং তারা যাতে সেটা নিয়ে অ্যাক্ট করে। তো আমি আর সবাই আজকে আমাকে এখানে যুক্ত করার জন্য ধন্যবাদ। আমি সাফল্য কামনা করি, আরো আশা পোষণ করি আরো বেশি ইভেন্ট আপনারা করবেন এবং আরো মানুষকে যুক্ত করে এটাকে অগ্রসর করবেন। ধন্যবাদ। ধন্যবাদ চৌধুরী আশিক আলম। জনাব আমিনুর রসুল বাবু, 1 মিনিট। আমি আরেকবার বলতে চাই, সেটা হলো যে একসময় তো বিভিন্ন স্টেক হোল্ডার যার যার অবস্থানে কথা বলতো, কারোর সাথে কারো মুখ দেখা দেখে ছিল না। আমরা অন্তত গত 20 বছরে এই আন্দোলনকারীরা একটা জায়গায় সবাইকে আনতে পেরেছি, মালিক শ্রমিক ব্যবস্থাপনার লোক, হ্যাঁ, সরকার পক্ষ, সবাইকে এক জায়গায় আনতে পেরেছি। এইটা হলো আমাদের একটা বড় অর্জন এবং অর্জনের ফলে আমরা মনে করি এখন যে প্রশ্নগুলির অবতারণা হয়েছে বিভিন্ন প্রেক্ষিত দিয়ে, সেই প্রশ্নগুলি একাডেমিক এবং প্রায়োগিক দুইটাই, হ্যাঁ, তাত্ত্বিক এবং প্রায়োগিক দুইটাই নিয়ে আমরা এখন ম্যানেজমেন্টের সাথে কথা বলতে চাই এবং ম্যানেজমেন্ট ইতিমধ্যে এগিয়ে আসছেন। এটা হলো আমাদের জন্য একটা খুব প্লাস পয়েন্ট। আমরা মনে করি আমরা মনে হয় সমন্বয় যদি করতে পারি, যে সমস্ত সমস্যাগুলি আছে আমরা সমস্যা চিহ্নিত করতে পেরেছি, এই সমস্যা সমাধান করতে পারবো, সেদিকে আমরা এগিয়ে যাব, এটা আশা ব্যক্ত করছি সবার কাছে। আমরা আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা হয়তো কিছু দিয়ে যেতে পারবো। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বিশেষ আলোচনা, নৌ দুর্ঘটনা রোধে চাই দক্ষ মাস্টার ড্রাইভার। আলোচনায় অংশ নিয়ে নৌযান শ্রমিক ফেডারেশনের মহাসচিব চৌধুরী আশিক আলম হতাশার কথা ব্যক্ত করলেন। তার শ্রমিকদের অর্থাৎ নৌযান শ্রমিকদের জীবনমান নিয়ে কথা বললেন, তাদের রুটি রুজি নিয়ে কথা বললেন। তাদের জীবনমানের উন্নয়নের জন্য নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি তাদেরও রুটি রুজির বিষয়টি ভাবতে হবে। তাদের বেতন ভাতা, শ্রম মজুরি সবকিছু বাড়াতে হবে, সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। আমরাও চাই শ্রমিক যতক্ষণ পর্যন্ত ক্ষুধার্ত থাকবে, তার পরিবারের সদস্য যতক্ষণ ক্ষুধার্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই নৌযানে যাত্রী বা পণ্য যাই থাকুক না কেন তার শতভাগ নিরাপদ থাকতে পারে না। কারণ তাদের মানসিক অস্থিরতা যদি থাকে তাহলে তারা নির্বিঘ্নে ওই নৌযানটি পরিচালনা করতে অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন। আমরাও চাই যে শ্রমজীবী মানুষের জীবন মানের উন্নয়ন হোক। জনাব আমিনুর রসুল বাবুল অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়ন তথা ঝুঁকিমুক্ত জনবান্ধব নৌ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার স্বার্থে দক্ষ চালক তৈরি করতে হবে। সেক্ষেত্রে মাস্টার ড্রাইভারদের পরীক্ষা পদ্ধতিতে আমূল সংস্কার এবং দুর্ঘটনা রোধে, দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করার স্বার্থে স্বতন্ত্র তদন্ত কমিটি গঠন, এই দুটি প্রস্তাবের সঙ্গে নৌযান ফেডারেশনের শীর্ষস্থানীয় নেতা আশিক আলম সংহতি প্রকাশ করেছেন। অত্যন্ত সুসংবাদ। একই সঙ্গে আশিকুল আলম প্রতিশ্রুতি দিয়েছেন এ সংক্রান্ত কোনো উদ্যোগ নেওয়া হলে তিনি আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো উদ্যোগ যদি নেওয়া হয় তিনি তার শ্রমশক্তি যতক্ষণ আছে, মেধা যতক্ষণ আছে ততক্ষণ তিনি আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ চৌধুরী আশিকুল আলম, ধন্যবাদ আমিনুর রসুল বাবুল। ইতিমধ্যে একজন বিজ্ঞ লোক, সবাই যারা আমাদের এই আলোচনা শুনছেন দেখছেন তারা সবাই বিজ্ঞ। তো ইতিমধ্যে একটি বড় মন্তব্য করেছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং আন্তর্জাতিক নৌ পরিবহন বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোহাম্মদ আনাম চৌধুরী। তিনিও একটি মতামত দিয়েছেন এখানে। আমরা আনাম ভাইকে অনুষ্ঠানে আরো আগে চেয়েছিলাম, ওনার কাছ থেকে আরো মতামত পেলে গতকালও পেয়েছিলাম।
একই সঙ্গে আমরা গতকাল বিআইডব্লিউটি এর সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে এখানে এনেছিলাম, আমাদের সঙ্গে যুক্ত করেছিলাম। তিনি অত্যন্ত আশাব্যঞ্জক কথা শুনিয়েছেন। নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নে তিনি বলেছেন আপনাদের মাধ্যমে, অর্থাৎ আমাদেরকে বোঝাতে চেয়েছেন, আলোচকদের বোঝাতে চেয়েছেন আমাদের মাধ্যমে যদি কোনো ভালো প্রস্তাবনা পান উনি সেগুলো বিবেচনা নেবেন। আমরা আজও বিআইডব্লিউটি এর চেয়ারম্যান মহোদয়কে তার এই বক্তব্যের জন্য, গতকালের বক্তব্যের জন্য আজকের অনুষ্ঠান থেকেও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, নদীমাতৃক বাংলাদেশ এদেশের এক সময় মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনের প্রধান মাধ্যম ছিল নৌপথ। 1975 পরবর্তী সময়ে অগণতান্ত্রিক সরকারগুলো, বিশ্বব্যাংক, IMF সহ আন্তর্জাতিক বিভিন্ন মোড়লদের প্রভাবে এবং বহুজাতিক অটোমোবাইল কোম্পানিগুলোর স্বার্থ রক্ষায় বাংলাদেশের নদ নদী এবং নৌ পরিবহন ব্যবস্থাকে ধ্বংস করে সড়ক অবকাঠামো সহসায় আসবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আগামীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি।